খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ আর আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। আর সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। আর সঙ্গে আছি আমি শরীফ রওশন। আজকের আলোচনার বিষয় ক্রিকেটের মান। আলোচনায় যাওয়ার আগে এক নজরে দেখে নেব ক্রীড়াঙ্গনের সব গুরুত্বপূর্ণ খবরাখবর। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচের আগে সিরিজ হারের শঙ্কায় টিম বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় কুপকার লিটন বাহিনী। বোলারদের নির্বিষ বোলিংয়ের পর ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতায় প্রশ্নবিদ্ধ টিম ম্যানেজমেন্ট। চট্টগ্রামে স্বাগতিকদের মান বাঁচানোর লড়াই শুরু হবে সন্ধ্যা 6টায়। আবারও পরিবর্তন আসতে যাচ্ছে বিপিএল এর ক্রিকেটারদের নিলাম তালিকায়। নানান যাচাই বাছাই শেষে 250 বিদেশি ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করলেও সন্দেহভাজন আর অখ্যাতদের নিয়ে সমালোচনার মুখে পড়ে আবারও তালিকায় কাটছাট করতে যাচ্ছে বিসিবি। দলগড়া নিয়ে বিপাকে ফ্র্যাঞ্চাইজিগুলো। স্বাগত এখন মাঠে। আজ আমরা ক্রিকেট নিয়ে কথা বলবো। ক্রিকেটের মান আসলে কতটুকু উন্নয়ন হলো দীর্ঘ এত বছর পরেও, কেন এত তর্ক বিতর্ক শুনতে হচ্ছে বিপিএল নিয়ে, সবকিছু নিয়ে আজ আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক ক্রিকেটার এবং রাজশাহী ওয়ারিয়র্সের ম্যানেজার হাসানুজ্জামান ঝুরু। ঝুরু, আপনাকে স্বাগত এখন মাঠে। বিপিএল নিয়ে আলোচনা হবে, যেহেতু আগামীকালই নিলাম, বড় বিশাল আকার নিলাম হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল দায়িত্বে আসার পর। তবে শুরুটা করতে চাই বাংলাদেশ আয়ারল্যান্ডের সিরিজ নিয়ে। টি-20 ম্যাচ চলছে, দ্বিতীয় ম্যাচে আজ বাংলাদেশ চট্টগ্রামে মুখোমুখি হতে যাচ্ছে। তবে সিরিজ হারার আসলে শঙ্কা দেখা দিচ্ছে কিনা? আমি বলবো না যে সিরিজ হারার শঙ্কা দেখা দিচ্ছে। এখনো ভালো ক্রিকেট খেললে, প্রপার ক্রিকেট খেললে, লাস্ট ম্যাচটা যদি আপনি প্রিভিউ হিসেবে ধরেন, আয়ারল্যান্ড টিম কেমন খেলেছে, সেই খেলার মানদণ্ড কেমন ছিল একটা ম্যাচ জেতার জন্য। সো আমাদের রিসোর্স আছে, আমাদের হোম কন্ডিশন, চট্টগ্রাম উইকেট অলওয়েজ হচ্ছে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট। সো পজিটিভলি যদি আপনি দেখেন, জেতার অবশ্য সম্ভাবনা আছে, বাট টিমটা খেলতে হবে অ্যাজ এ টিম। আপনার বোলিং রিসোর্স আছে, আপনার ব্যাটিং রিসোর্স আছে, জাস্ট মাইন্ডসেট, পজিটিভ অ্যাটিটিউড, এইগুলো নিয়ে খেললে আমার মনে হয় যে আয়ারল্যান্ডের সাথে ভালো ক্রিকেট খেলা সম্ভব, অ্যাজ ওয়েল জেতাও সম্ভব। মানে আপনি বলছেন আমাদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগে আসলে আমাদের সেই রিসোর্সটা আছে, সেই আমাদের প্রতিভা আছে, এবং মানে সমস্যা কোথায় তাহলে? আমরা যে ধারাবাহিকভাবে আমাদের ছেলেরা পারফর্ম করতে পারছে না, সেটা আমাদের দেশ কি বিদেশ, সব জায়গাতে আসলে আমরা মানে অনিয়মিত একটা পারফরমেন্স। হয়তো বা টপ অর্ডার ব্যাটাররা কখনো ফল করছে, কখনো মিডল অর্ডার, কখনো আবার লোয়াররা তো আসলে সাপোর্ট দেওয়ার জন্য শেষ সময় আসে। তবে যাদের আসলে ব্যাটিংয়ে মানে পারফর্ম করার কথা, তারাই যখন আসলে ব্যর্থতার পরিচয় দিয়ে মাঠ ছাড়েন, সেই সময় আসলে আমরা কতটা আশা রাখতে পারি? অ্যাকচুয়ালি যদি আয়ারল্যান্ড সিরিজ নিয়ে কথা বলেন, অথবা আপনি যদি আগের সিরিজগুলো নিয়ে কথা বলেন, আয়ারল্যান্ড সিরিজ টোটালি একটা ডিফারেন্ট সিরিজ। আপনি পেছনে কী ধরনের ক্রিকেট খেলে এসছেন সেটার আপনি রিভিউ নিতে পারেন, কিন্তু আয়ারল্যান্ড সিরিজে আয়ারল্যান্ড টিম যে টিম, সেটাকে লাইটলি নেওয়ার মতন টিম না। কারণ তারা টি-20তে বিশেষজ্ঞ বলা যায়, বিভিন্ন লিগে খেলে, বাট তাদের ডিসেন্সিটা, বোলিং ডিসেন্সিটা দারুণভাবে এফেক্ট করেছে, যেটা আমাদের টপ অর্ডার ব্যাটাররা সার্ভাইভ করতে পারেনি অথবা প্ল্যান করতে পারেনি। 180+ রান টার্গেট করতে গেলে স্বাভাবিকভাবেই পাওয়ার প্লের যে ইউটিলাইজেশনটা, তারপর মিডল অর্ডারের যে ইউটিলাইজেশনটা, পাওয়ার প্লেতে আপনি যদি উইকেট লেস দেন, তারা কিন্তু 39 রান লো লস ছিল এবং প্রপার ক্রিকেটিং শট খেলেছে। টেক্টর বলেন, তারপর লরকান বলেন, বোথ অফ দ্য ব্রাদার প্রপার ক্রিকেট খেলেছে পাওয়ার প্লেতে। তাদের 4গুলা দেখেন, তাদের 6গুলা দেখেন, তাদের গ্যাপ ফাইন্ড আউটগুলো দেখেন। আমাদের বোলারদের এগেনস্টে, সুইংয়ের এগেনস্টে যেভাবে তারা ব্যাটিং করেছে, একদম পিওর ক্রিকেট খেলেছে বলেই কিন্তু বোর্ডে 181 রান হয়েছে। সো সেই ধরনের ক্রিকেট চেস করতে গেলে বাংলাদেশি ব্যাটারদের যে প্ল্যানটা ছিল, সেই প্ল্যানটা প্রপারলিতে এক্সিকিউট করতে পারেনি। আপনি দেখেন 18 রানে 4 উইকেট পাওয়ার প্লের মধ্যেই, কিন্তু তাদের বোলাররা জাস্ট লাইন লেন্থে বোলিং করেছে। মার্ক অ্যাডায়ার আপনার 5 মাস পরে ক্রিকেটে কামব্যাক করেছে, এসেই সে তার জায়গাটা ফিল আপ করেছে বোলিং দিয়ে। সো প্রত্যেকটা প্লেয়ারের টোটাল কন্ট্রিবিউশনটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল বলেই আয়ারল্যান্ড কিন্তু জিতেছে। কিন্তু বাংলাদেশের যেটা হয়, আগেও দেখেছি যে তামিম ইকবাল থেকেই শুরু করি, তার
ওপেনিং পার্টনার আমরা পেতাম না, তার ওপেনিং পার্টনার অ্যাডজাস্ট করতে গেলেই নন স্ট্রাইকে, মানে লেফট এবং রাইট কম্বিনেশন, নট লেফট অ্যান্ড রাইট, জাস্ট স্পেসিফিক। যদি আপনি একটা ব্যাটারি ধরেন, একবার জুনায়েদ সিদ্দিকী আসছে, ইমরুল কায়েস খেলছে, অনেক অনেক টপ অর্ডারে আমরা ইয়ে করতাম, আমরা পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে। তারপরে মিডল অর্ডারে এসে সার্ভাইভ করতে হতো। সো আমাদের একটা হিউজ গ্যাপ অলওয়েজ ক্যারি করছি আমরা ন্যাশনাল টিমে, যে জায়গাগুলোটা, যে লিকেজগুলো আমরা ফিল আপ করতে পারিনি, এই লিকেজগুলো ফিল আপ করতে পারলেই কিন্তু আপনি একটা পরিপূর্ণ টিম হবে না। এখন আপনি 3 ধরনের ক্রিকেট খেলছেন, টেস্ট ক্রিকেট খেলছেন, ওয়ানডে খেলছেন, T20 খেলছেন, সো ডিফারেন্ট টাইপ অফ প্লেয়ারও লাগবে। আপনি আজকে সাইফ হাসানকে নিয়ে আমরা অনেক কথা বলি, কিন্তু এই সাইফ হাসানকে তৈরি করতেও কিন্তু অনেক সময় লেগেছে, যার রেজাল্টটা এখন আপনি পাচ্ছেন। আর কিছুদিন পরে দেখবেন এই সাইফ হাসানের পারফরমেন্সটা ডেটুয়েট করতে পারে অথবা এক্সিকিউট করতে পারে। সাইফকে বলা হচ্ছিল আগে এক সময় টেস্টের জন্য আসলে একদম প্রপার প্লেয়ার, এখন আমাদের দেখা যাচ্ছে যে আসলে তিনি অন্য ফরম্যাটেও বেশ ভালো করছেন, রান করছেন। ভালো করছেন এই কারণে, টেস্টে যখন ভালো করে, টেস্ট ক্রিকেটটা তখনই হয় টেস্টের বেসিক অনেক স্ট্রং, মানে যাদের বেসিক অনেক স্ট্রং তারাই টেস্ট ক্রিকেট ভালো খেলে। সাইফ হাসানের যে জিনিসটা ছিল, বেসিক অনেক স্ট্রং ছিল, সে রান করছিল না, অল্প কিছু রান করছিল, উইক আউট হয়ে যাচ্ছিল। উইকগুলো নিয়ে উনি কাজ করেছেন প্রচুর পরিমাণে, প্রচুর T20 ক্রিকেট খেলেছেন, অনেক সময় দিয়েছেন, যে চেঞ্জেসগুলো উনি নিজে নিয়ে আসছেন, যার জন্য আজকে উনি প্রপার ফিডব্যাকটা পাচ্ছেন। কিন্তু যত দিন যাবে সাইফ হাসানের উপরে কিন্তু অন্যান্য টিম অ্যানালাইসিস, কোচ, সিনিয়র ক্রিকেটাররা তাকে কিন্তু এখন নিয়ে রিয়েলাইজ করা শুরু করবে, তাকে নিয়ে ওয়ার্কআউট করা শুরু করবে। সাইফ হাসানেরও প্ল্যান থাকবে যে সেগুলোকে এক্সিকিউট করে আরও ভালো ক্রিকেট কিভাবে খেলা যায়। এই ধরনের ক্রিকেটার আমাদের দেশের ক্রিকেটে প্রচুর পরিমাণে দরকার, যেটা ছিল আমাদের মুশফিকুর রহিমের ভিতরে, মাহমুদুল্লাহ রিয়াদের ভিতরে। দেখেন মুস্তাফিজের কথা যদি বলেন, মুস্তাফিজ দীর্ঘদিন একই রিদমে ক্রিকেট খেলে যাচ্ছে, বিকজ অফ তার কনসিস্টেন্সি। কেন? বিকজ অফ T20 নিয়ে উনি ওয়ার্কআউটটা করেন প্রপার ওয়েতে। হাসানুজ্জামান ঝুরু, আমরা যদি একটু দেখতে চাই যে বাংলাদেশ আয়ারল্যান্ড ম্যাচে, প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটারদের পারফরমেন্সটা কেমন ছিল? তৌহিদ হৃদয় ছাড়া কিন্তু আসলে ওইভাবে নিজেদেরকে তুলে ধরতে পারেনি। সেক্ষেত্রে তানজিদ হাসান, তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস এবং সাইফ হাসানের কথা বলছিলেন, সবাই আসলে টপ অর্ডার ব্যাটারের দায়িত্ব নিয়ে কিন্তু মাঠে গিয়েছিলেন। এবং স্ট্রাইক রেটটা যদি দেখেন আপনি, এদের মধ্যে কারো 40, কারো 16, 33 এবং সাইফ হাসানের 46। তবে তাওহিদ হৃদয় 83 রানে শেষ পর্যন্ত আসলে লড়াইটা চালিয়ে গেছেন 166। এবং তার পরে যারা আসলে মানে যাদেরকে দায়িত্ব দেওয়ার কথা ছিল, রিশাদ, জাকির, তারাও আসলে সেই কাজটা করতে পারেনি, মানে দুইয়ের ঘর পেরোতে পারেনি। এবং আমরা যদি একটু একাদশে দেখি যে আসলে আমরা আশা করেছিলাম যে মাহিদুল ইসলাম অঙ্কন বা নুরুল হাসান সোহান কারা কেউ আসলে যে সুযোগ পাবে। আমরা যদি বোলারদের পারফরমেন্সটা একটু দেখি, বোলারদের পারফরমেন্সেও কিন্তু প্রথমে যেহেতু তারা খুব বেশি ওইভাবে দাপট দেখাতে পারেনি চট্টগ্রামের উইকেটে, সেই ক্ষেত্রে আসলে তারা কি করেছেন? শরীফুল ইসলাম ছিলেন, একটি উইকেট নিয়েছে। নাসুম আহমেদ খেলেছেন, তানজিম হাসান সাকিব ছিলেন, 2টি উইকেট নিয়েছে, তিনি শীর্ষ। আর মুস্তাফিজুর রহমান 4 ওভার বোলিং করে আসলে 5.75 ইকোনমিক রেট ছিল। রিশাদ হোসেন একটি উইকেট নিয়েছেন। আর একাদশে বোলারের জায়গা আসলে শেখ মাহিদি হয়নি এবং মোহাম্মদ সাইফুদ্দিনের হয়নি। আজকের ম্যাচে আপনি কাকে মানে এখানে দলে রাখতে চান সেরা একাদশে? অবভিয়াসলি সুযোগ থাকে নাসুম আহমদকে বাদ দিয়ে মাহাদি হাসানকে নিয়ে আসার, বাট আমি জানি না। যে বিতর্ক শুরু হয়েছে টিম নিয়ে, অবশ্যই ক্যাপ্টেন কলসটা এখন হয়তো বা প্রায়োরিটি পাবে কোচের সাথে। তারা যেহেতু সেকেন্ড ম্যাচ কিন্তু আপনার সিরিজ ডিসাইডেড ম্যাচ হয়ে দাঁড়ায় অনেক সময়। দেখা যায় যে এই ম্যাচটা বাংলাদেশ জিতলে আবার আমাদের থার্ড ম্যাচটা সিরিজ ডিসাইডেড ম্যাচ হবে। বাট যে ধরনের ক্রিকেট আয়ারল্যান্ড খেলছে, অ্যাজ পার টিম বেস্ট পসিবল 11-ই না সিলেক্ট করার সুযোগ সবচেয়ে বেশি। বাট আমার কাছে যা মনে হচ্ছে যে টসটা টোটালি ভাগ্যের উপরে, ডিউ ফ্যাক্টর বড় একটা ফ্যাক্টর। সো মাহাদি হাসানকে নাসুমের জায়গাটা হয়তো বা ইনক্লুড করার সুযোগ আছে এই কারণে, বিকজ অফ পেস বোলাররা কিন্তু আমাদের ভালো বোলিং করেছে, আয়ারল্যান্ডের ব্যাটাররা খুব ভালো ব্যাটিং করেছে, স্পেশালি তাদের টপ ফাইভ খুব ভালো ব্যাটিং করেছে এগেনস্ট দ্য সুইং, এগেনস্ট দ্য পেস বোলার। সো মাহাদি হাসান একমাত্র আছেন যিনি বোথ অফ দ্য ব্যাটারের এগেনস্টে, লেফট হ্যান্ডেড অর রাইট হ্যান্ডের এগেনস্টে সেন্সেবল বোলিং করেন, উইকেট ব্রেক বোলার। সো আমার কাছে উইকেট টেকেন বোলার। সো আমার কাছে মনে হয় যে একটা সুযোগই আছে। বাট যে বিতর্ক শুরু হয়েছে অথবা টিম নিয়ে যে বিষয়গুলো চলছে, খুব
ক্রিটিক্যাল চয়েস হবে যে মাহদী হাসানকে ইনক্লুড করবে অথবা কি করবে না, নাকি লাস্টের বেস্ট 11 খেলাবে। আজ সন্ধ্যা 6টায় বাংলাদেশ আয়ারল্যান্ডের মুখোমুখি হবে নিজেদের সিরিজ বাঁচানোর লড়াই। আর সেই লড়াই আসলে পরিকল্পনাটা কেমন হবে, কিভাবে নামবে মাঠে, এই নিয়ে আজ আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক ক্রিকেটার হাসানুজ্জামান ঝুরু। কথা বলছিলাম যে আসলে বাংলাদেশের পরিকল্পনাটা কেমন হওয়া উচিত ছিল। আপনি বলছিলেন অনেক ফ্যাক্টর নিয়ে প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ, তবে দ্বিতীয় ম্যাচের আগে যদি আমরা পাওয়ার প্লে বা মিডল অর্ডারে বাংলাদেশের পারফরমেন্স কেমন হওয়ার কথা ছিল, তবে কেমন হয়েছে যদি একটু পরিসংখ্যানটা দেখতে চাই, সেক্ষেত্রে আমরা তৃতীয় স্থানে আছি পাওয়ার মিডল অর্ডারের যে দলগুলোর পারফরমেন্সে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া পাকিস্তানের পরে কিন্তু আমাদের অবস্থান, এবং আমরা বেশ অনেকগুলো ইনিংস কম খেলেও কিন্তু আমরা বেশ স্ট্রাইক রেটে ভালো করেছি, 121.83 আছে। তবে জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ বা নিউজিল্যান্ড যদি বলি, তারাও কিন্তু অনেক কম ম্যাচ খেলেছে মিডল অর্ডারে রান তোলার ক্ষেত্রে। এই জায়গাটাতে আসলে যখন টপ অর্ডার ব্যর্থ হয়, মিডল অর্ডারের তো অটোমেটিক চয়েস আসলে তাদের এই জায়গাটাতে দায়িত্ব নিতে হয়। সেই জায়গাটা আমরা কেন পারছি না? তাহিদ হৃদয়কে 5 নম্বরে নামানো হয়েছে, তিনি শুধু পারফর্ম করতে পেরেছেন গত ম্যাচে। অ্যাকচুয়ালি এখানে কিন্তু যে স্ট্যাটাসটা, সেই স্ট্যাটাসটা ভেরিয়াস স্ট্যাটাস, বাট স্ট্রাইক রেট খুব ইম্পর্টেন্ট রোল। শুধু বাংলাদেশ আয়ারল্যান্ড ম্যাচ হিসেব করে না, এটা অল ওভার বিগত সময়ের ম্যাচগুলো। বাট বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা দেখা যায় যে টপ অর্ডার আমাদের কোনো সময় ভালো করলে মিডল অর্ডার যে জায়গাটা থেকে শুরু করবে সেই মিডল অর্ডারটা করতে পারে না, বিকজ অফ আমাদের অনেক প্লেয়ার চেঞ্জেসও হয়। আজকে দেখেন তাহিদ হৃদয় খেলেছে যে জায়গায়, সেখানে উনি প্রপার হইতে সাপোর্টটা পায়নি, বিকজ অফ টপ অর্ডার থেকে যদি একটা পিওর ব্যাটার যদি তাকে সাপোর্ট করতো, হয়তো বা স্ট্রাইক রেট অথবা ম্যাচের পরিকল্পনা ডিফাইন করতো। আর আমাদের স্ট্রাইক রেট এখানে 121.83 দেখাচ্ছে এই কারণে, কারণ আমাদের পাওয়ার হিটিং অ্যাবিলিটি খুব কম, যেটা অন্যান্য দেশের ক্রিকেটারদের ভিতরে প্রখর, যার জন্যই জুলিয়ানকে আনা হয়েছিল কয়েক মাস আগে এই প্রসেসটা ডেভেলপ করার জন্য। আপনি যদি পাওয়ার প্লের কথা বলেন, আমি পাওয়ার প্লের কার্ডটাও যদি দেখতে চাই, সেখানেও কিন্তু বাংলাদেশ আমাদের পাকিস্তান এবং বাংলাদেশের দ্বিতীয় স্থানে রয়েছে। সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ভারত, ইংল্যান্ডের আগে আসলে আমরা রয়েছি পাওয়ার প্লে। তবে টি-20 ফরম্যাটে তো আসলে পাওয়ার হিটিং যে প্লেইং মন মানসিকতা, সেটা খুব প্রয়োজন আমাদের। জুলিয়ান হুড আসার পরে কি সেই মানসিকতাটা আমরা করতে পেরেছি কিনা? সেই মানসিকতাটা আমাদের প্লেয়ারদের ভিতরে ইনপুট করেছে, আমাদের প্লেয়াররা ইনহেল করেছে, কিন্তু এটা প্রসেস করার জন্য এটা সময় সাপেক্ষ একটা ব্যাপার। আপনি করার সাথে সাথে যে আপনি এটা পারবেন তা না, এটার সাথে সম্পৃক্ত উইকেটের ব্যাপার থাকে, গ্রাউন্ডের ব্যাপার থাকে, প্লেয়ারের হাইটের ব্যাপার থাকে, প্লেয়ারের ফিজিক্যাল কন্ডিশনের ব্যাপারগুলো থাকে। সো সবগুলোর কম্বিনেশন করে পাওয়ার হিটিং অ্যাবিলিটিটা আসে। সো আমার কাছে মনে হয় যে পাওয়ার হিটিং অ্যাবিলিটিটার জুলিয়ান যে কাজগুলো করেছে, এর মানে রেজাল্টগুলো, ভালো রেজাল্টগুলো পেতে আমাদের অপেক্ষা করতে হবে। বাট আপনি যদি এখন ওয়ার্ল্ড কাপ সামনে রেখে চিন্তা করেন, টি-20 ওয়ার্ল্ড কাপের, আমার মনে হয় আমাদের বাংলাদেশি প্লেয়ারদের, বাংলাদেশি ব্যাটারদের যে নিজস্ব যে প্রসেসগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করা উচিত। সে 150 রান করা, চেজ করা, তার জন্য আপনি মিনিমাম ক্রিকেট খেললে হয়। আমার নো লুকস শর্টসগুলো খেলার প্রয়োজন নাই। রিসেন্টলি আমাদের যেটা দেখি সাধারণত, যে আমাদের ব্যাটাররা উইকেট থ্রো করে দিয়ে আসে, খুব চিফলি দিয়ে আসে, পেনিক, এবং খুব কম সময় আসলে মেজারমেন্ট যে বিষয়টা, বলটা কোন মাপে আসছে, কোথায় মারবো, কোন শট খেলবো। যদি আপনি এশিয়া কাপের পাকিস্তানের সাথে ম্যাচটা দেখেন, যে 130+ রান চেস করতে যে আমাদের ব্যাটারদের যে মানে মনে হচ্ছে যে মাঠে প্রেশারটা রাখতে পারছে না, মাইন্ডসেটের ব্যাপারটা, এই জায়গাগুলো ডেভেলপ করা, মানে মানসিকভাবে এখনো কেন দৃঢ় হতে পারছে না প্লেয়াররা? ইন্টারন্যাশনাল অনেক ম্যাচ খেলেছে তো। নিজস্ব বৈশিষ্ট্যের উপরে আস্থার অভাব, যে জিনিসটা আপনি দেখেন আপনার পাওয়ার প্লে, তারপরে পাওয়ার প্লে শেষ হয়ে যাওয়ার পরে ফিল্ডার অবশ্যই আপনার 30 ইয়ার্সের বাইরে যাবে, ওই সময় আপনার গ্যাপ বড় হবে। সেই জায়গাগুলো আমাদের প্লেয়ারদের অ্যাবিলিটি আছে, বাট ইম্পোজ করতে পারে কম। আপনার যে সবই যে আপনার 6 মারতে হবে অথবা 4 মারতে হবে না, তা আপনি সিঙ্গেল ডাবলসও নিতে পারেন, কিন্তু প্রপার 4 মারার জন্য যে পাওয়ার হিটিং অ্যাবিলিটিটা দরকার, সেইটা আমাদের দেশের উইকেট কন্ডিশনের জন্য আমাদের ব্যাটারদের, যেমন মনে করেন লাস্ট যে 4টা উইকেট, লাস্ট ম্যাচের 4টা উইকেট দেখবেন আমাদের প্রত্যেকটা ব্যাটসম্যান খেলার পরে ব্যাটের দিকে দেখছে, দ্যাট মিন্স সুইপ পার্টে বলটা লাগেনি, কিন্তু উইকেট ভালো, তার মানে কি তার স্কিলে প্রবলেম। সো প্রত্যেকটা, যেমন লিটন বলেন,
সাইফ আউট হয়েছে ক্রস খেলে, তারপরে তানজিদ তামিম শর্টস খেলেছে, ব্যাটের নিচে লেগেছে, বাট মিডিল অফ দ্য ব্যাট খেলার জন্য পজিশনিংটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল না বোলারের এগেনস্টে। সো বোলাররাও, আয়ারল্যান্ডের বোলাররাও দারুণ বোলিং করেছে এই উইকেট কন্ডিশনে একদম। তারপরে ডিউ ফ্যাক্টরটাকেও কাজে লাগিয়েছে। সো আমার কাছে মনে হয় পাওয়ার হিটিং অ্যাবিলিটি ডেভেলপ করার জন্য মেন্টাল স্ট্রেংথটাও দরকার। আপনার পাওয়ার হিট যেমন উইকেটের হেল্পটাও দরকার, আবার মেন্টাল স্ট্রেংথটাও দরকার। ঝুরু, টি-20 ম্যাচের আগে টি-20 বিশ্বকাপ আছে আমাদের আসন্ন বছরেই, সেক্ষেত্রে এই মাত্র 2টা ম্যাচ পাবো আমাদের প্রস্তুতির জন্য। বাংলাদেশ আসলে প্রস্তুতিতে এখনো দেখা যাচ্ছে যে বেশ নড়বড়ে, কারণ আয়ারল্যান্ডের মতো দল যদিও ক্রিকেটে তারা বেশ স্বাবলম্বী হয়ে উঠেছে ক্রিকেট লিগ খেলে, সেক্ষেত্রে টি-20তে আমাদের প্রস্তুতিটা কেমন হলো? আমাদের প্রস্তুতি তো দীর্ঘদিনের প্রস্তুতি, বাট দেখেন লাস্ট যেটা লিটনের ইন্টারভিউ অথবা আমার কাছে মনে হচ্ছে আমরা প্রপার টিমটা এখনও পাইনি, বাট প্রপার টিমটা সেটেল করে ফেলা উচিত এখনই। প্লাসও আপনি ইন্ডিয়ান কন্ডিশনে খেলবেন, আপনার ইডেনে আছে 3টা ম্যাচ, ইডেনে 3টা ম্যাচ আপনি ইনেরও খেলবেন। সো ইডেনের চেজিং হচ্ছে 153। সো আমাদের 153 160 রান হলেই না আমাদের চেজিং অ্যাবিলিটিটা, আমরা খুব বেশি একটা ম্যাচ জিতিনি এই বছরে, আমরা 25টা টি-20 অলরেডি খেলে ফেলেছি। সো আমার কাছে মনে হয় যে প্রস্তুতিটা আরও প্রখর, আরও স্ট্রং হওয়া দরকার। আগে সেটেল করা দরকার কোন 15 জন আমরা খেলতে যাব, তাদেরকে নিয়ে আমার মনে হয় আপনার ইন্টারন্যাশনাল সবসময় আমরা দেখি যে বিশ্বকাপের আগে একদম শেষ মুহূর্তে তাদের দল নির্বাচন নিয়ে অনেক বেশি জল ঘোলা হয়। তারা একদম মানে যেখানে অন্য দলগুলো আগেই আসলে নাম পাঠিয়ে দেয়, সেখানে বাংলাদেশ অনেক পিছিয়ে থাকে। এই যে নিজেদের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্বতা, এইটা আসলে বাংলাদেশ এখন পারবে কিনা আমিনুল ইসলাম বুলবুল? পারা উচিত, কারণ আপনার তো প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই একটা জোন আছে, তাদের সিলেকশন আছে, তারা যদি বসতে পারে একসাথে, তারা যদি, আর সবচেয়ে বড় ব্যাপার কি আমাদের প্লেয়াররা আস্থার জায়গাটা আমরা দিতে পারি না। আপনি সিলেক্টর বলেন, ক্যাপ্টেন বলেন, কোচ বলেন, প্লেয়ারদের আস্থার জায়গাটা বড় একটা ফ্যাক্টর, যেটা অন্যান্য দেশের ক্রিকেটাররা তার ম্যানেজমেন্টকে দিতে পারে। আমাদের এই ম্যানেজমেন্টকে দিতে পারলে মনে করেন আপনি আকিব হোসেন ধ্রুবদের যে ব্যাটিং অর্ডার নিয়ে যে চেঞ্জ হয়েছিল, যে আমাদের যে একটা প্লেয়ার, একটা ইম্পর্টেন্ট একটা প্লেয়ার, দেখেন টি-20 ফরম্যাটের ইম্পর্টেন্ট একটা প্লেয়ার অনেক বাইরে আছে। সো আমাদের মনে হয় অ্যাজ সুন অ্যাজ পসিবল টি-20 ফরম্যাটের প্লেয়ারগুলো সেটেল করা উচিত, যেহেতু 2 বছর পরপরই আমাদের ওয়ানডে হয়, ওয়ার্ল্ড কাপ হয়, টি-20 হয়। সো সেটেল করে ফেলা উচিত অ্যাজ সুন অ্যাজ পসিবল, এবং এই প্লেয়ারগুলোকে দিয়ে ম্যাচ খেলানো উচিত, প্রপার অ্যাপ্রোপ্রিয়েট ম্যাচগুলো। মানে ফরম্যাট অনুযায়ী ভাগ ভাগ করে দেওয়া উচিত আসলে কোন প্লেয়ারটা কখন কোন ফরম্যাটে খেলবে। আমাদের তো খুব বেশি সময়ও থাকে না, কারণ ইনজুরি কনসার্ন থাকে, টিম কম্বিনেশন থাকে, লেফট অ্যান্ড রাইট কম্বিনেশন থাকে, অনেক কিছু চিন্তা করতে হয় আমাদের সিলেক্টর, আমাদের কোচদের, ইভেন ক্যাপ্টেনকে। আপনি লাস্ট যদি আপনি 6-7 বছরই দেখেন, আপনি কোনো সময় কোনো প্রপার একটা টিম নিয়ে কোনো না টেস্ট, না ওডিআই, না টি-20 আমরা কিন্তু ইন করতে পেরেছি, বিকজ অফ আমাদের প্লেয়ার্স ফ্লুয়েন্সি, মানে ভেরি ন্যারো, শুধু ন্যারো না, অনেক ন্যারো। কিছুদিনের মধ্যেই শুরু হবে জমজমাট বিপিএল, আর তার আগে বিসিবি আয়োজন করেছে বিপিএল এর নিলাম। সেই নিলামে আসলে কি পরিকল্পনা রাজশাহী ওয়ারিয়র্সের, সে নিয়ে আমরা কথা বলতে চাই। দলের ম্যানেজার আছেন হাসানুজ্জামান ঝুরু। আপনাদের প্ল্যানিং তো অনেক, যেহেতু আপনারা এবার প্রথমবার মাঠে নামছেন, কালই বিপিএল এর নিলাম। এরই মধ্যে কিন্তু আপনি নাজমুল হোসেন শান্ত এবং তানজিদ হাসান তামিম ডিরেক্ট সাইন করেছেন। যদি শান্ত এর মধ্যে 4টা দলের হয়ে খেলেছে, বিগত সময়ে দেখেছি খুলনা, বরিশাল, সবারটা যদি একটু দেখি তার স্টেটটা কেমন হয়েছে। 4 দলে ইনিংস খেলতে পেরেছেন, 84 ম্যাচ ছিল 88টা, তবে রান করতে পেরেছেন 1768, সর্বোচ্চ ছিল 115 রানে অপরাজিত তিনি ছিলেন, এবং স্ট্রাইক রেট 113। তানজিদ হাসান তামিম খেলেছেন 3টি দলে, তিনি ইনিংস খেলেছেন 26টা ইনিংস তিনি খেলতে পেরেছেন, এবং রান ছিল 880, এবং সর্বোচ্চ তিনি শান্ত থেকে 1 রান এগিয়ে আছেন 116, এবং স্ট্রাইক রেটও কাছাকাছি 137.71। এই মানে পরিকল্পনাটা কেন, এই দুজনকেই কেন মানে আপনারা সিলেক্ট করলেন? প্রথমত হচ্ছে এলাকার একটা ফ্যাক্টর তো থাকেই, প্লাস একটা মালিকানার কিছু চয়েস থাকে, ফ্র্যাঞ্চাইজি ওনের, প্লাস শান্ত দেখেন বিপিএলে ধারাবাহিক, বেশ কয়েক বছর ধরে ধারাবাহিক, তার ক্যাপ্টেন্সি বড় একটা ফ্যাক্টর। আমাদের বিপিএল যেটা হয়, আমাদের আপনি বললেন জমজমাট, এই জমজমাটটা পরিপূর্ণ রূপ দিতে গেলে তার কিছু ম্যানেজমেন্টের কিছু কাজ থাকে।
আপনার প্লেয়ার সিলেকশন থেকে শুরু করে আপনার একদম টিল টু ম্যাচ পর্যন্ত, ম্যাচ এন্ডিং পর্যন্ত, অথবা ট্রফির মানে ফাইনালের শেষ পর্যন্ত। সো অনেক বিবেচনা করে শান্ত এবং তানজিদকে নেওয়ার দুটা কারণ হচ্ছে আমাদের টপ সিকিউর করা, ও তার সাথে টপ অর্ডারটা, তার সাথে হচ্ছে গিয়ে ফরেন প্লেয়ার কম্বিনেশন কেমন হবে। আফটার দ্যাট মিডল অর্ডার, যেটা আপনি বললেন বাংলাদেশের যেমন মিডল অর্ডারের প্রবলেম হয়, সেটা বিপিএলের মতন টুর্নামেন্টেও মিডল অর্ডার হয়, যেটা দিয়ে আমরা দেশি এবং বিদেশি ক্রিকেটার এবং বিপিএলটা যখন দেখা যায় যে আইপিএল এ 4 ছক্কার খেলা হয়, উন্মাদনা থাকে, আমাদের দেশে ওরকম ভাবে ম্যাচ উপভোগ করতে পারে না, দর্শকদের একটা আক্ষেপ থাকে আর কি। একটা আক্ষেপ থাকে, এটা একটা উইকেট একটা বড় ফ্যাক্টর থাকে, আমাদের টাইপ অফ প্লেয়ারেরও ব্যাপার থাকে, ম্যাচ কন্ডিশনের ব্যাপার থাকে, ম্যাচ সিচুয়েশন থাকে। বাট বিপিএল উইকেট শুড বি একদম প্রপার ক্রিকেটিং উইকেট, যে তিনটা ভেন্যুতেই হয়। এবং আমি দেখে আসছি লাস্ট ইয়ারের উইকেট অনেক ভালো ছিল। সো উইকেটগুলো ওই কন্ডিশনে, যেহেতু আমাদের উইন্টার সিজনের দিকে হয়, উইকেট ভ্যারি করে, সেটার সাথে আমাদের প্লেয়ারদের স্মার্টলি ক্রিকেট খেলতে হয়। এটা হচ্ছে গিয়ে প্লেয়ার স্কিলের উপর সব কিছু ডিপেন্ড করে। তো আপনি যে জায়গাটা বলছিলেন যে বিপিএল জমজমাট করার জন্য আমরা আমাদের বেস্ট পসিবল সাইট সেটেল করার চেষ্টা করব। এই টি20তে শুধুমাত্র তো দেশীয় ক্রিকেটার না, ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে এমন টপ গ্রেডের ক্রিকেটারদেরকেও দলে ভেড়ানোর জন্য প্রত্যেকটা টিমই কাজ করে। সো তাদের স্ট্যাটস দেখে, তাদের ইনজুরি কনসার্নটা দেখে, তাদের অ্যাবিলিটিটা কত আছে দেখতে পারবে, যে কতগুলো ম্যাচ তারা খেলতে পারবে। বিকজ অফ এটার সাথে তাদের মানি ইনভলভ, বিকজ অফ তাদের সময় ইনভলভ, ন্যাশনাল ইস্যুজ ইনভলভ। তা প্রত্যেকটা টিমই, নট অনলি রাজশাহী রয়্যালস, প্রত্যেকটা টিমই টিমের ম্যানেজমেন্টের জন্য এটা একটা চ্যালেঞ্জ। টিম ম্যানেজার, কোচ, সাপোর্টিং স্টাফ, কম্পিউটার অ্যানালিসিস, তাদের জন্য হিউজ একটা চ্যালেঞ্জ যে প্রপার একটা টি20 টিম সেটেল করা। এর মধ্যে কিন্তু বিদেশি সাইনিংও আপনাদের সম্পন্ন হয়ে গেছে, দুজন ক্রিকেটারের নাম শোনা যাচ্ছে, তবে আপনার মুখ থেকে শুনতে চাই আসলে কাদেরকে আপনারা সাইনিং করিয়েছেন এবং কতজনকে। অ্যাকচুয়ালি আমরা সাহেবজাদা ফারহানের সাথে আমরা কথা বলেছি, কারণ কি তাদের শিডিউলগুলো আমাদের দেখতে হয়। আর এবারে যেহেতু ওপেন করে দিবে ফরেন ক্রিকেটারদের, আমাদের সাইনিংয়ের ব্যাপারে ফারহান এবং নওয়াজ আমরা পেপারস পাঠিয়ে দিয়েছি, তারা কাগজপত্রগুলো আমাদের পাঠিয়ে দিয়েছে। জাস্ট আমাদের একটু সময় লাগবে তাদের কনফার্মেশনের জন্য, সেটা আজকালকের ভিতরে হয়ে যাবে আশা করছি। দ্বিতীয়ত, আমাদের এই প্রসেসগুলো একটু এগিয়ে রাখতে হয়, কারণ আপনি অকশন অথবা ড্রাফট বলেন, আপনি যদি এই প্লেয়ারগুলোর সাথে কনফার্ম না করেন, তখন তারা আমাদের যে এখন টি20 ফরম্যাটের যে টুর্নামেন্টগুলো হচ্ছে, আইএল হচ্ছে, এসএ হচ্ছে, এসএল এবারে করছে না ডিউ টু ওয়ার্ল্ড কাপ। সো আমার কাছে মনে হয় যে এইগুলো শুধু নট অনলি আমরা, ফরেন প্লেয়াররা একটা বড় একটা অংশ এখানে, মানে বড় একটা রোল এখানে প্লে করে, স্পেশালিস্ট ফরেন প্লেয়ার টি20 ফরম্যাটের। সো এগুলো প্রত্যেকটা টিমই 2-3টা করে এদেরকে ডিড পাঠিয়ে রাখে। তারপরে মানে মানি সেটেলমেন্ট হলে তারপরে আপনি কনফার্ম বলতে পারবেন যে আমার এই 2টা প্লেয়ার কনফার্ম, এবং আমাদের অপশন থাকছে ড্রাফট থেকে পিক করার। সো আমরা আমাদের ফরম্যাট অনুযায়ী ফরম্যাট মেনটেন করে এখান থেকে বেস্ট প্লেয়ারগুলা, ফরেন প্লেয়ার এবং লোকাল প্লেয়ারগুলা আমরা পিক করব। নাজমুল হোসেন শান্তকে দলে নেওয়া হয়েছে, এবার কি তাহলে নাজমুল হোসেন শান্ত কি রাজশাহী ওয়ারিয়র্সের কাপ্তান হতে যাচ্ছেন কিনা? যদিও আসলে নিলামে আরো অনেক বেশি পরিবর্তন আসতে পারে, তবে প্রাথমিক পরিকল্পনাটা জানতে চাই। টেস্ট টিমকে ক্যাপ্টেন্সি দিচ্ছে, ক্যাপ্টেনদের একটা বিশাল একটা প্রেশার থাকে বিপিএল এর মতন জায়গায়, যেটা শান্ত নাইসলি হ্যান্ডেল করবে। এক্সপিরিয়েন্স ক্রিকেটার, এক্সপিরিয়েন্স কন্টেন্ট, এবং তার একটা প্যারেন্টিং গাইডলাইন্স। আমি কিছুদিন ধরে তার সাথে ফরম্যাট এই মানে টি20-র জন্যই কথা বলছি অথবা কথা হচ্ছে, তার একটা ভালো পজিটিভ সাইড দেখছি, প্যারেন্টিং গাইডলাইন্স। যে নট অনলি টিম, দেখেন আমরা যখন টিম করি তখন কিন্তু রাজশাহীর থেকে যে আপকামিং ক্রিকেটারগুলো আছে, আমাদের বিভিন্ন গ্রেড থাকে, সেই গ্রেডে আপকামিং ক্রিকেটারদেরও এখানে প্রায়োরিটি দেওয়া হয়, চিন্তা করে যে কাদেরকে আমরা এখানে প্রমোট করতে পারি। টিম সেটেল করার ব্যাপারে যে কে কোন জায়গায় কোন রোলটা প্লে করবে, কিভাবে পারফর্ম করবে, প্রেশারটা রাখতে পারবে কিনা, অনেক কিছু বিবেচনা করতে হয়। সো নিলাম আমাদের কাছে মনে হয়, নিলাম অথবা ড্রাফট ডে, যেটা আমাদের মনে হয় যে একটা উৎসবমুখর পরিবেশ, বাট যারা বিহাইন্ড দ্য সিন কাজ করি তাদের জন্য ইটস এ হিউজ চ্যালেঞ্জ, যে প্রপার একটা টিম সেটেল করার জন্য কতটা সময় দিতে হয় এবং কলের ব্যাপারে কতটা অ্যালার্ট থাকতে হয়। কারণ আপনি 6টা টিমেই 6টা, এবারে সবচেয়ে বড় একটা লক্ষণীয় বিষয়, অল লোকাল কোচেস ইনভলভ বিভিন্নভাবে। অলরেডি হান্নান সরকার আমাদের করছেন, খালেদ মাহমুদ সুজন ভাই করছেন, সোহেল ইসলাম করছেন। ইনাদের
এই ফরম্যাটে হাইলি এক্সপিরিয়েন্স ওনাদের সিদ্ধান্তগুলো অনেক ইম্পর্টেন্ট এক একটা টিমের জন্য। কালকে তো বিগ নিলাম হতে যাচ্ছে, সেক্ষেত্রে 6টা দলের মধ্যে লড়াই চলবে। এই লড়াইয়ে আপনাদের প্রস্তুতি কতটুকু বাজেট বরাদ্দ করেছেন? আমাদের বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে লোকাল ক্রিকেট ওভারসিজ ক্রিকেটারদের একটা বাজেট দিয়ে দেওয়া হয়, যেহেতু এবারে অকশন হবে, এবারে ড্রাফট না। সো আজকে আমাদের একটা মকআপ আছে আমাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য, বাট আমরা আমাদের একটা চার্ট সম্পূর্ণরূপে প্রস্তুত করে রেখেছি যে কোনো সময় যদি কল মিস যায় অথবা কোনো আমার রিপ্লেস ব্যাকআপ প্লেয়ার অথবা আমার পজিশনের প্লেয়ার মিস গেলে এ না বি, বি না সি, সি না ডি যাব। এইভাবে আমাদের চার্ট প্রত্যেকটা টিমেরই একটা ফরম্যাট থাকে, এই ফরম্যাট থেকে নিয়ে আসি। অবভিয়াসলি সেখানে মানির ইনভলভমেন্টের ব্যাপারগুলো আছে। তো সেই জায়গায় হচ্ছে এই যে হান্নান বললেন অথবা সুজন ভাই অথবা সোহেল ইসলাম, ওনাদের চ্যালেঞ্জ যে টাকাটার সাথে সাথে আমাদের টিম সিলেক্টও করতে হয়। সো আমি কোন জায়গাটায় কোন প্লেয়ারকে পিক করব এবং কোন জায়গাটায় মানি কনসিডার করব অথবা কোন জায়গাটায় ইনভেস্ট করব, সেটা তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। ওভারঅল টাকার অ্যামাউন্টটা যদি একটু জানতে চাই, আসলে অনেক দলই অনেক টাকা বিগ অ্যামাউন্ট নিয়ে নামতে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাদের মানি হচ্ছে কি আপনার একটা বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে একটা আইটানারি দেওয়া থাকে যে 4 কোটি টাকার ভিতরে আপনি বাংলাদেশি প্লেয়ার নেবেন, 3 কোটি টাকার ভিতরে আপনি ওভারসিজ ক্রিকেটার নেবেন, ডিরেক্ট সাইনিং, এভাবে ফরম্যাট দেওয়া থাকে, এভাবে একটা গাইডলাইন। আপনাদের মোট পরিমাণটা কত? আমাদের লোকাল ক্রিকেটার 4 কোটির মতন আসবে, 4 কোটি, এবং ফরেন প্লেয়ারও 3 কোটির কাছাকাছি আসবে। মানে 7 কোটি টাকা নিয়ে আপনারা নামতে যাচ্ছেন? 7 অনলি প্লেয়ার্স। কারণ কি শুধু আমাদের না বিপিএল সম্পর্কে কিছু ভ্রান্ত ধারণা আছে। প্লেয়ার্সদের একটা পেমেন্ট আছে, তারপর একটা সাপোর্টিং স্টাফদের একটা অ্যামাউন্ট আছে, তারপরে হোটেল ইসে মানে হিউজ কস্টলি একটা হচ্ছে ইভেন্ট। এবং আমি অ্যাপ্রিসিয়েট করি যারা যেসব মালিকানা যারা এই টুর্নামেন্টগুলোতে ইনভেস্ট করতে আসেন, তারা কতটুকু কি রিটার্ন করতে পারেন অথবা কতটুকু বেনিফিটস পান, অথবা তাদের ক্রিকেটের প্রতি যে ফ্যাসিনেশন থেকে আসছেন তাদেরকে অ্যাপ্রিসিয়েট করার মতন একটা জায়গা আমি পাই। এবং আমাদের ক্রিকেটারদের, আমাদের টিম ম্যানেজমেন্ট যারা আছি, তাদের উচিত এই ফ্র্যাঞ্চাইজিগুলোকে প্রপার ফিডব্যাক দেওয়া ক্রিকেটিং পারফরমেন্সের মধ্যে। দেখেন একটাই ট্রফি, বাট 6টা টিমই করবে যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, 6টা টিমই করবে, এলিমিনেটর খেলবে, ফরেন প্লেয়ার কালেকশনের ব্যাপার আছে, তারপরে আদার্স লজিস্টিক সাপোর্টের অনেক পেমেন্ট থাকে। বাট এই জিনিসগুলো আমাদের কাছে শুধুমাত্রই মনে করেন T20 ওয়ার্ল্ড কাপ আছে, বাট আমি একটা টিমকে রিপ্রেজেন্ট করছি, আরেকটা ম্যানেজার আরেকটা টিমকে রিপ্রেজেন্ট করছে। এই টিম থেকে অফকোর্স আমি জানি না যে এখনও হচ্ছে T20 ওয়ার্ল্ড কাপের টিম দেয়নি। আমার এখান থেকে বিপিএলের মাধ্যমে ক্রিকেটিং পারফরমেন্সের মাধ্যমে এখান থেকে 2টা অথবা 4টা প্লেয়ার, ন্যাশনাল প্লেয়ার তো আছেই, 4টা প্লেয়ার যদি রিপ্রেজেন্ট করে বাংলাদেশকে, সেটা হচ্ছে আমাদের ফ্র্যাঞ্চাইজিদের জন্য একটা অ্যাচিভমেন্ট, আমাদের সাপোর্টিং স্টাফদের জন্য একটা অ্যাচিভমেন্ট। হাসানুজ্জামান ঝুরু, আমরা কথা বলছিলাম বিপিএল নিয়ে, তবে বিপিএল এর ফিক্সিং আসলে একটা কালো অধ্যায় হয়ে থাকে সবগুলো দেশের জন্য। শুধু আমাদের দেশে বিপিএল চলে, অন্য দেশে আইপিএল চলে, অন্য কোথাও আইএসএল চলে, পিএসএল চলে, সব জায়গাতে আসলে ফিক্সিং এর যে একটা তাণ্ডব সেটা আমরা দেখতে পাই। এই মধ্যে কিন্তু আমরা দেখেছি যে বিজয় সহারও 2-1 প্লেয়ারকে নিষিদ্ধ করা হয়েছে। বিসিবি দল দিয়েও তালিকা যেটা দেওয়া হয়েছিল প্রধান মূল তালিকা, সেটার পরেও আবার দিয়ে তারা বলছে কাটছাটের জন্য যে এটা খসড়া। এই যে বিসিবির যে অমনোযোগিতা বা বিসিবির এমন কাটছাট, তালবাহানা প্লাস ফিক্সিং, এই জায়গাতে আসলে আপনারা কতটুকু সতর্ক আছেন? যেহেতু নতুন একটা দল নিয়ে আসছেন, নিশ্চয়ই নামটাও আসলে আপনারা প্রতিনিধিত্ব করছেন রাজশাহীর। আমি 4 বছর কাজ করেছি চিটাগং ভাইকিংসের সাথে, আমার পরিচ্ছন্ন একটা টিম ছিল। আফটার দ্যাট 2019-এর পরে আমি আর কাজ করিনি, কোভিড পিরিয়ডও ছিল, 2 বছর বোর্ড করেছে। আমরা যারা কাজ করি তারা চাই পরিচ্ছন্ন একটা ক্রিকেট। বিপিএলে এখানে হিউজ অ্যামাউন্টের ইনভলভমেন্ট থাকে, বিভিন্ন ইস্যুস থাকে, তারপরে আমাদেরই একটা পরিচ্ছন্ন ইমেজ নিয়ে ক্রিকেটটা আমরা চাই স্পেশালি যাতে ক্রিকেটটা আগিয়ে যায়। বিপিএল তার ভিতরে একটা অন্যতম। দেখেন আমাদের প্রিমিয়ার লিগ অথবা আমাদের ফার্স্ট ডিভিশন লিগ অথবা এনসিএল, এইগুলো নিয়ে কথা হয় না, কথা হয় বিপিএল নিয়ে। বিপিএল নিয়ে যখন হয় তখন আমাদের আরও অ্যালার্ট হওয়া উচিত। বোর্ড কিন্তু একজন ইনভেস্টিগেশন অফিসার নিয়ে আসছেন হিউজ পেমেন্ট দিয়ে এটা কন্ট্রোল করার জন্য। বাট আমরা যদি ক্রিকেটাররা
আমরা যদি টিম ম্যানেজমেন্ট আমাদের ওনার্স যদি অ্যাকুরেট হই তাহলে কিন্তু এই মানুষটাকে আনা লাগে না। এটার কিন্তু একটা শুধুমাত্র বাংলাদেশের জন্য না, এটা ওয়ার্ল্ড ওয়াইডই একটা দুর্নাম। ভাবমূর্তিটা ক্ষুণ্ণ হচ্ছে বাংলাদেশে। অফকোর্স বিকজ অফ আইপিএল যদি পরিচ্ছন্নভাবে হয়, আইএল যদি হয়, এসএ যদি হয়, হোয়াই নট বি। আমাদের দেশের ক্রিকেটাররাই তো এর সাথে আসলে যুক্ত হয়ে আমাদের দেশে ক্রিকেটার, বিদেশি ক্রিকেটার নিষিদ্ধ যারাই হচ্ছেন। যুক্ত হয়, দে আর নট এ গুড সোল, দে আর নট এ ক্রিকেটার, দে আর হচ্ছে গিয়ে স্পেশালি দে আর হচ্ছে গিয়ে ক্রাইম করে তারা, স্পেশালি তার রুটি রিজিকের সাথে বেইমানি করা বলা চলে। বিকজ অফ আপনি যে পেশাটাকে নিয়েছেন আপনার জীবনযাপনের জন্য, সেই পেশাটাকে আপনি কলঙ্কিত করছেন। সো দিস ইজ দ্য মেইন থিং, মানে স্পেশালি যদি আমার কাছে বলেন, সো এই পেশাটাকে আপনি মিসইউজ করছেন, মানুষের সাথে প্রতারণা করছেন। একটা মানুষ যখন খেলা দেখতে আসে অথবা টিভিতে খেলা দেখে, তার ব্যক্তি জীবন থেকে সময় দিয়ে ক্রিকেটটা দেখে, তার এন্টারটেইনমেন্টের জন্য দেখে, সেখানে আপনি প্রতারণা করছেন, মানে ইটস এ হিউজ ক্রাইম প্রথমত। আর আপনি যেটা বললেন যে টিম ওরিয়ার্স কেমন করছে, আমার কাজ করার এখানে ওই এতদিন পরে কাজ করার উদ্দেশ্য যে আমি একটা মনে হচ্ছে যে পরিচ্ছন্ন টিম পাচ্ছি, সেই জন্য এখানে কাজ করতে আসি। বাট বিপিএল করতে গেলে অনেক বাধ্যবাধকতা আসে, অনেক প্রবলেম রেইজ করে, ওই প্রবলেমগুলো সলভ করাই হচ্ছে আমাদের কাজ। বাট আমরা যদি মনে করি একাত্মবদ্ধ হয়ে, মানে প্লেয়ারদের, স্পেশালি প্লেয়ার ম্যানেজমেন্ট এভরিওয়ার, কেন বাংলাদেশে ইনভেস্টিগেশনে 900 পেজের একটা ইনভেস্টিগেশন প্রোফাইল হবে? নিশ্চয়ই, আসলে হাসানুজ্জামান ঝুরু, যখন ক্লাবগুলো আসলে সতর্ক হয়ে যাবে বা দেশের ক্রিকেটাররা যখন সতর্ক হয়ে যাবে, এই ধরনের মানে কালো অধ্যায় আমাদের পানিশমেন্ট ইমপ্লিমেন্ট হবে, আমাদের দেখতে হবে না। নিশ্চয়ই আসন্ন বিপিএল আমরা আশা করতে পারি এরকম একটা পরিচ্ছন্ন বিপিএল আমরা দর্শকদের উপহার দিতে পারবে বিসিবি। সে কামনায় আসলে আপনাদের অনেক আলোচনা হয়েছে, এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন মাঠে কথা হচ্ছিল বাংলাদেশ আয়ারল্যান্ডের ম্যাচ নিয়ে। আমরা যদি একটু দেখতে চাই আজ ক্রিকেটে বাংলাদেশ আয়ারল্যান্ডের ম্যাচ ছাড়াও ক্রিকেট ম্যাচ রয়েছে। বাংলাদেশ এবং আয়ারল্যান্ড দুই দল নিজেদের সিরিজ রক্ষার ম্যাচে সন্ধ্যা 6টায় মুখোমুখি হবে চট্টগ্রাম স্টেডিয়ামে, এবং পাকিস্তান শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজ টি20 ফরম্যাটে যেটা শুরু হবে আজ, ফাইনাল ম্যাচ সন্ধ্যা 7টায় হবে। আমরা ফুটবলেও ম্যাচ রয়েছে আজ। ক্রিকেটের পর যদি ফুটবল একটু দেখতে চাই, প্রিমিয়ার লিগে আজ বড় বড় ম্যাচ রয়েছে। সেই ম্যাচগুলো ম্যানচেস্টার সিটি এবং লিডস ইউনাইটেড রাত 9টায় মুখোমুখি হবে, টটেনহাম হটস্পারের মুখোমুখি হবে রাত 2টায় ফুলহ্যাম, এবং নিউক্যাসল ইউনাইটেড এভারটনের মুখোমুখি হবে রাত 11:30টায়। এরপর যদি একটু দেখতে চাই আমরা পিএসজির ম্যাচ আছে, ফ্রেঞ্চ লিগ 1-এর ম্যাচ আছে। এস মোনাকোর রাত 10টায় মুখোমুখি হবে প্যারিস সেন্ট জার্মান এখনই পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। সেক্ষেত্রে আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের পর টানা এই জয় ম্যাচ তারা আসলে আশা করতেই পারে। এরপর জার্মান বুন্দেসলিগার ম্যাচও আছে দর্শকদের জন্য, সেই ম্যাচ অনেকগুলো ম্যাচ আছে, তার মধ্যে বড় বড় ম্যাচ যেই দুটি হচ্ছে বায়ার্ন মিউনিখ এবং এফসি সেন্ট পাউলির সাথে রাত 8:30টার ম্যাচে তারা মুখোমুখি হবে, এবং বায়ার লেভারকুসেন এবং বরুসিয়া ডর্টমুন্ডের ম্যাচ আছে রাত 11:30টায়। যদি লা লিগার ম্যাচগুলো দেখতে চাই, আসলে ফুটবল ভক্তদের জন্য আজকে পরিপূর্ণ একটা রাত বলা যায়। সেক্ষেত্রে মার্কো ওসাসোনা সন্ধ্যা 7টা, বার্সেলোনা আলাভেজের ম্যাচ আছে রাত 9:15টার দিকে, লেভান্তে বিলবাও রাত 11:30, এবং অ্যাটলেটিকো মাদ্রিদ ওভিয়েদের ম্যাচ আছে রাত 2টায়। এই ফুটবল ক্রিকেটের ম্যাচ ছাড়াও জুনিয়র হকি বিশ্বকাপের ম্যাচ আছে, যেখানে আজ বাংলাদেশ লড়বে। কাল ভারতের তামিলনাড়ুতে কিন্তু জুনিয়র বিশ্বকাপ শুরু হয়ে গেছে এবং বেশ কয়েকটি ম্যাচ হয়ে গেছে। তবে আজকে বাংলাদেশের লড়াই শুরু হবে। 24টি দল 6টি গ্রুপে ভাগ হয়েছে। এফএ গ্রুপে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ফ্রান্সের মতো শক্তিশালী দলের বিপক্ষে লড়তে হবে। সেক্ষেত্রে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বিকেল 4টায়। সেক্ষেত্রে বাংলাদেশ আসলে যেভাবে নিজেদের প্রস্তুতি করে চলেছে বিগত 3-4 মাস ধরে, এবং জাতীয় দলের অনেকজন প্লেয়ার কিন্তু এই জুনিয়র হকি বিশ্বকাপ খেলতে গেছে, সেক্ষেত্রে আসলে বাংলাদেশ আশা করছে প্রথম ম্যাচটাতে অস্ট্রেলিয়ার সাথে দাপট দেখিয়ে জয়টা শুরু করতে পারবে। দর্শক, এই ছিল এখন মাঠের আজকের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।